আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি এর যে আপনার উপপরিদর্শক পদ বা সাব ইন্সপেক্টর পদ অর্থাৎ 11তম গ্রেডের যে পদের যে সার্কুলারটা গত 2রা জুন 2026 সালে এসেছে, এই সার্কুলারের এই যে চাকরিটা, এই চাকরিটা কতটা ভালো চাকরি বা এই চাকরিটা আসলে কাদের জন্য সুইটেবল হবে, এই চাকরির প্রমোশন সিস্টেম, এই চাকরির কাজ, এই চাকরির সুযোগ সুবিধা এবং অসুবিধা সব কিছু নিয়েই মূলত আজকে আমার আপনাদের সামনে আসা। দেখুন, সব চাকরি সবার জন্য নয়, বুঝছেন। এই চাকরিটা কিন্তু ঠিক তাদের জন্য, মানে আমি অবশ্যই এই কথা আপনাদের সামনে এই নিয়ে পরবর্তীতে যখন এই টপিকটা আসবে তখন আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু কিউরিয়াস রেখে এই মুহূর্তে রেখে সামনে আগাচ্ছি। একটু খেয়াল করেন, আমরা এই চাকরির গভীরতার দিকে যাওয়ার আগে একটু আমাদের জানা দরকার যে এই চাকরির যোগ্যতাটা কী, অর্থাৎ আবেদনের যোগ্যতা কী। এবং এখানে আবেদনের যোগ্যতায় যাওয়ার আগে আরও কিছু কথা অ্যাড করা দরকার। তা হচ্ছে এই চাকরিটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তার মানে আপনি 2 বছরে অর্থাৎ 2 বছর গেলে আপনি তারপরে আপনার চাকরি স্থায়ীকরণ হবে, সাধারণত যেটা হয় আর কি সরকারি চাকরিতে। এবং এর আবেদন শুরু হচ্ছে বা শুরু হয়েছে অলরেডি 3রা জুন থেকে, আপনার মানে 3 জুন 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হতে যাচ্ছে আগামী 30শে জুন 2026। ওকে। এবং এর যে বেতন স্কেল তা হচ্ছে 11তম গ্রেডের যে স্কেলটা হয় 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা, এর ভিতরে আর কি, বুঝতে পেরেছেন। তো আমার যে যা যা বলা দরকার ছিল আমি বলেছি আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাচ্ছি সরাসরি যোগ্যতায়। এই চাকরিতে আবেদনের জন্য 18 থেকে 27 বছর বয়সী যারা আছেন এই যোগ্যতা আপনাদের থাকতে হবে, অর্থাৎ আপনার 18 থেকে 27 বছরের বেশি বয়স হওয়া যাবে না, এই একটা বিষয়। এর পাশাপাশি অনার্স বা সমমান থাকতে হবে, বুঝতে পেরেছেন। তার মানে মাস্টার্স থাকলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই অনার্সের নিচে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। সবচেয়ে বড় বিষয় যেটা তা হচ্ছে অবিবাহিত হতে হবে। তার মানে আপনি যদি কোনো কারণে বিবাহিত হন বা ডিভোর্সড হন, আপনি যে সিঙ্গেল দিয়ে আবেদন করবেন এটা করা যাবে না। এটা করলে কিন্তু আপনি মানে কি বলে, যখনই ভেরিফিকেশন হবে এনএসআই থেকে শুরু করে আপনার পুলিশ ভেরিফিকেশন, আপনি কিন্তু বাদ পড়ে যাবেন, বুঝতে পেরেছেন। তো এই ভুলটা করা যাবে না। আর হচ্ছে আরও কিছু যোগ্যতা আছে, তা হচ্ছে ধরেন উচ্চতা, ওজন, বুকের মাপ এগুলা। যেমন পুরুষের জন্য যে উচ্চতার বিষয়টা তা হচ্ছে পুরুষের উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বা এটাকে বলা হয় 1.63 মিটার, বুঝতে পেরেছেন। এবং ওজন হতে হবে 53 কেজি। ওকে, আমি আসবো বুকের মাপে আসবো, কারণ যেটা নারী পুরুষের জন্য সমান বলেছে, মানে একই জিনিস সবার জন্য সুইটেবল, এখানে আমি আসবো। তবে তার আগে উচ্চতা বললাম আর ওজন বললাম পুরুষের জন্য 53 কেজি। এবং মহিলাদের উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি বা 1.57 মিটার, এবং ওজন হতে হবে 46 কেজি, বুঝতে পেরেছেন, অর্থাৎ 46। আর বুকের মাপের কথা যদি আসি, এটা নারী ও পুরুষের জন্য উভয়ের জন্যই একটাই হিসাব তারা দিয়েছে, তা হচ্ছে 30 ইঞ্চি বা 76 সেন্টিমিটার থেকে সম্প্রসারিত হয়ে 81 সেন্টিমিটার বা যেটাকে বলা হচ্ছে আপনার 32 ইঞ্চি, এর ভিতরে হবে। তার মানে আপনি বলতে পারেন 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি এর ভিতরে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ওকে, আবার এর নিচেও যাওয়া যাবে না। আচ্ছা, তার মানে অনেক কোয়ালিটি যদি এখানে আপনি মানে এই যে কোয়ালিটিগুলো বললাম এগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না। উল্টোপাল্টা আবেদন করলে কিন্তু হবে না, কারণ এর কিন্তু ব্যবহারিক আছে, তখন কিন্তু ধরা হবে, বুঝতে পেরেছেন। তখন কিন্তু আউট হয়ে যাবেন। ভাইবার আগে যদি আপনি প্রিলি রিটেনটিকে যদি ওই পর্যন্ত যান, ব্যবহারিকে গেলে আপনি বাদ পড়ে যাবেন। সো ভুলভাল করা যাবে না। আমি আসবো এইসব বিষয়ে, ঠিক আছে। এবার আসেন আরও কিছু বিষয়, তা হচ্ছে যারা অন্য চাকরি করতেছেন তারা তাদের যে কর্তৃপক্ষ, অন্য চাকরি বলতে সরকারি যে কোনো চাকরি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি চাকরি যেটাই করেন না কেন, সেই কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আপনি এই মাদকদ্রব্যের এই চাকরিতে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন না। তার মানে আপনি যদি আবেদন করেও থাকেন, ভাইভাতে যদি আপনি যান ওইটা আপনাকে শো করতে হবে, তা নাহলে আপনি ভাইভাতে ঢোকা মাত্রই আপনাকে বাদ দিয়ে দিবে, বুঝতে পেরেছেন। এটা খুবই ক্রিটিক্যাল একটা চাকরি, এখানে অনেক কিছু মানে শো করতে হয় এবং অনেক কিছু একেবারে ঠিকঠাকভাবে না হলে আপনি এই চাকরিতে
মানে কোনোভাবেই এই চাকরি পাবেন না। এটা নর্মাল অন্য কোনো ডিপার্টমেন্টের মতো নয়, বুঝছেন? আচ্ছা, আমি আর একটা কথা বলে রাখি, যারা ধূমপান করেন, বুঝতে পেরেছেন, এবং খুব রেগুলারই ধূমপান করেন বা চেইন স্মোকার বলতে পারেন, বা ধরেন আপনার রেগুলার যেটাই হোক, এইটা কিন্তু মনে হয় না আপনারা মানে এই চাকরির জন্য সুইটেবল হবেন। কারণ যখন ব্যবহারিক বিষয়ে আমি কিছু কথা বলবো, ওই জায়গায় যেয়ে যদি ধরা খেয়ে যান, তাহলে কিন্তু এত কষ্ট করে এসে এই পর্যন্ত আসার পরে নিজে অযোগ্য বলে প্রমাণিত হবেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার চাকরি হবে না। তাই এখনই ছেড়ে দেন, আশা করি। যদি চাকরিটা ইম্পর্টেন্ট হয়ে থাকে এখনই ছেড়ে দেন, যাতে করে ডোপ টেস্ট থেকে শুরু করে বাকি অন্যান্য যত টেস্ট আছে সেই সব টেস্টের জন্য আপনি অ্যালাউড হন, বুঝতে পেরেছেন? আমি আমার জায়গা থেকে যেটা ভালো হয় আপনাদের জন্য সেটাই বললাম। আর এবং এটা তো ভালো কাজ না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলেন বা যে কোনো দৃষ্টিকোণ থেকে এটা তো ভালো নয়। এটা আপনি করেন না, এটা নিজের ক্ষতি থেকে শুরু করে এই ইহজগতে তো ক্ষতি হচ্ছে, পরজগতেরও ক্ষতি। ওকে, আচ্ছা, এবার আসি এই পরীক্ষাটা কেমন হতে পারে। লিখিত, ব্যবহারিক ও ভাইবা এই চাকরিতে আছে। এটা কিন্তু এই সার্কুলারই লিখে দেওয়া আছে, অর্থাৎ লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং ভাইবা। কিন্তু 2019 সালে এই যে উপপরিদর্শকের যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু আপনার প্রিলি হয়েছিল, বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি ভুল না বলি 70 মার্কের প্রিলি হয়েছিল। এখন এর পরবর্তীতে হয়তো রিটেন হয়েছে, আমি যতদূর জানি রিটেন হয়েছে। তারপর আমি আরেকবার না জেনে, পুরোপুরি না জেনে বলা উচিত নয়, তবে 70 মার্কের পিলি ছিল। তার মানে যদি সেটা পিলিটাই লিখিত হয় তাহলে আলাদা কথা, কিন্তু সাধারণত যেহেতু 11 গ্রেডের পদ অনার্স আছে, লিখিত তো থাকেই। তো ধরে নিলাম আমরা প্রিলি প্লাস রিটেন দুটোই আছে, এবং এর পাশাপাশি ব্যবহারিকও আছে, এবং এর পাশাপাশি তো ভাইবা থাকবেই, এগুলো থাকবে আর কি। এবার আসেন হচ্ছে আমার মেইন আলোচনায়। তা হচ্ছে প্রথম কথাই হচ্ছে চাকরিটা কেমন এবং এটা কাদের জন্য। ওকে, দেখুন, এই চাকরিটা হচ্ছে একই সাথে সম্মানেরও চাকরি, একই সাথে বিপদেরও চাকরি। তার মানে সম্মানজনক প্লাস বিপজ্জনক, এই দুটার মিশ্রণ হচ্ছে এই চাকরিটা। কারণ আপনি যখন এই চাকরিতে যাবেন, আমি যখন কাজের কথা বলবো তখনই বুঝতে পারবেন যে আমি কেন এই কথা বললাম। আর এই চাকরিটা মূলত তাদেরই জন্য যারা রোমাঞ্চ পছন্দ করেন, অর্থাৎ আপনি চাকরিও করতেছেন, এর ভিতর থেকে আপনার লাইফটা অ্যাডভেঞ্চারাস হচ্ছে, এটা পছন্দ করেন, অথবা যাদের এই ধরনের একটা ক্ষমতা পাওয়ার ইচ্ছা আছে যে আমি পুলিশ তো হতে পারিনি বা আমি প্রশাসনে যেতে পারিনি, কিন্তু আমার একটা প্রশাসনিক ক্ষমতা বা পুলিশি ক্ষমতা যেন আমার মধ্যে থাকে। অর্থাৎ আপনার এখানে কিন্তু যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু ওই বলতে পারেন ওই পুলিশেরই কাজ, বুঝতে পেরেছেন? আপনি পুলিশ না হয়েও পুলিশ, এই টাইপের পুলিশ হচ্ছেন আপনি। অর্থাৎ আপনাকে কিন্তু তদন্ত করতে হবে, অভিযান পরিচালনা করতে হবে, এগুলোতে আমি আসবো, এই জিনিসগুলো আছে। তো এইগুলো যাদের খুব ভালো লাগে, যারা মনে করেন যে আমি এটা করলে আমার মন ভালো থাকে, বা আমি এর জন্যই আমি এই ধরনেরই চাকরি খুঁজতেছি, আমার জন্য সুইটেবল, এদের জন্য এই চাকরিটা, বুঝতে পেরেছেন? সবার জন্য এই চাকরি নয়, আমি আবারও বলছি, সবার জন্য এই চাকরি নয়। আচ্ছা, এবার আসেন প্রমোশন সিস্টেমে। এখন আপনি যখন উপপরিদর্শক হিসেবে ঢুকবেন, এর পরবর্তীতে যখন প্রমোশন হবে, প্রথম প্রমোশন হয়েই আপনি পরিদর্শক হয়ে যাবেন, অর্থাৎ আপনি ইন্সপেক্টর হয়ে যাবেন, পুলিশে যেমন হয় আর কি, ইন্সপেক্টর হয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আপনি এডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক হয়ে যাবেন এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এবং এর পরবর্তীতে আরও ধাপে 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 যেতে যেতে আপনি পরিচালকও হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মানে যেহেতু 11 গ্রেডে ঢুকতেছেন, সো সেক্ষেত্রে প্রমোশন পাওয়া খুবই ইজি, বুঝতে পেরেছেন? সাধারণত যেটা হয় আর কি, 9, 10, 11 গ্রেড, এই 3টা গ্রেডে যারা ঢুকতে পারেন তাদের প্রমোশন কখনো ওইভাবে আটকা থাকে না, যেভাবেই হোক খুব দ্রুতই এবং স্মুথলি হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার আসেন হচ্ছে কাজ। এটা খুবই জরুরি একটা বিষয়। দেখুন, প্রথম কাজই হচ্ছে আপনি গোয়েন্দা হিসাবে সকল তথ্য, অর্থাৎ গোয়েন্দা তথ্য আপনি সংগ্রহ করবেন, অর্থাৎ আপনি একজন ডিটেকটিভ, বুঝতে পেরেছেন? এবং এগুলো কোন তথ্য? ওই যে মাদক চোরাচালান বা মাদকের যে অপব্যবহার বা মাদক রিলেটেড যত বিষয়গুলো আছে, এই সব কিছু নিয়ে আপনি তদন্ত করবেন, গোয়েন্দাগিরি করবেন, এটাই আপনার কাজ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে অভিযান পরিচালনা করবেন। এবং এই অভিযানগুলো কেমন? অপরাধী গ্রেপ্তার থেকে শুরু করে পুলিশ হিসাবে পুলিশ যেমন করে না, সব কিছু প্লাস সাঁড়াশি অভিযান, এগুলো সবই আপনি করবেন। বা ওই যে চিরুনি অভিযান বলে না, চিরুনি অভিযান একেবারে ছেটে ছেটে নিয়ে আসা, ওই অভিযানও আপনি মানে পরিচালনা করবেন, বুঝতে পেরেছেন? এবং এটা কিন্তু ওই অবৈধ মাদকের মানে যারা অবৈধ মাদকের ব্যবসা করে বা চোরাচালান করে বা এই অবৈধ বা মাদক মানে খায় আর কি, এদের আপনি ধরবেন, বুঝতে পেরেছেন? একটা জিনিস বলে রাখা ভালো, হয়তো আপনারা জানবেন,
যে সব মাদক কিন্তু বৈধ না, আবার সব মাদক কিন্তু অবৈধ না। বুঝতে পেরেছেন? দেখবেন বিভিন্ন অ্যালকোহল কিন্তু সরকার অনুমোদন দেয়, সেটা বিভিন্ন জিনিস বানাতে লাগে, সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো ড্রাগস বা সরাসরি মাদক যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে, ওইগুলোই হচ্ছে সেই মানে মাদক, এবং এটাই আপনাকে ধরতে হবে। এগুলো নিয়ে যারা কাজ করে এদেরকে আপনাকে ধরতে হবে। ওকে, এর পাশাপাশি 3 নম্বর যে কাজটা তা হচ্ছে মামলা ও তদন্ত পরিচালনা করা। তার মানে আপনি যাদের ধরবেন তাদের নামে তো মামলা হবে, ওই মামলাটা আপনি চালাবেন। বুঝতে পেরেছেন? সরকারের পক্ষে বা আপনার অধিদপ্তরের পক্ষে, বুঝতেন? বা ওই মামলার যত যা যা কাজ আছে, মামলা তদন্ত পরিচালনা থেকে শুরু করে সব কিছু, মানে আপনি বলতে পারেন যে আপনি ধরছেন, আপনি বাদী, কেন ওরা ধরা খাইছে, ওরা বিবাদী, এরকম যখন কেস হবে একরকম। এভাবেই আপনাকে মানে হ্যান্ডেলিং করতে হবে এই মামলাগুলা। এবং আদালত যখন চাইবে তখন আপনি সাক্ষ্য প্রদান করবেন, প্লাস আপনি আদালতে কেন তাদেরকে ধরেছেন বা আরও কী বিষয়গুলো আছে এগুলো বিষয়ে আপনি প্রতিবেদন জানাবেন বা প্রতিবেদন জমা দিবেন। বুঝতে পেরেছেন? আদালতকে। ওকে, তো এই গেল হচ্ছে মেইন কাজ। এবার আসেন হচ্ছে এই চাকরির সুবিধা, এটা আমাদের বোঝা দরকার, কারণ কোন চাকরির কী সুবিধা, কোন কী অসুবিধা, এগুলো না জেনে কখনোই এই চাকরি আবেদন করা উচিত নয়, প্লাস আসা উচিত নয়। ওকে, বাট যদি চাকরি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না, সেক্ষেত্রে চাকরি করতেই হবে। ওকে, তো এবার আসেন চাকরির সুবিধা। তা হচ্ছে আমি একটু যাচ্ছি, আসলে এই ফুলের গন্ধটা এত ভালো লাগতেছে, মন ভরে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু রিয়াল, আবার আনরিয়াল ভাবেন না। যাই হোক, তো নাম্বার 1 যেটা তা হচ্ছে রেশন পাবেন। যেহেতু বলেছিলাম এটা কিন্তু অনেক রকম পুলিশের মতো কাজ, তো সেক্ষেত্রে এই চাকরিতে আপনি রেশন পাবেন এবং ঝুঁকি ভাতাও পাবেন। তার মানে আপনি যখন কোনো অভিযান পরিচালনা করতেছেন বা কোনো কিছু বা সাঁড়াশি অভিযানে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নিজের জীবনে ঝুঁকি থাকতে পারে। তো সেক্ষেত্রে এই সব অভিযানগুলো যখন আপনি পরিচালনা করবেন, পরিচালনা শেষে আপনি ঝুঁকি ভাতাও পাবেন। বুঝতে পেরেছেন? কারণ জীবন বাজি রেখে এই চাকরি আপনি করতেছেন, দেশের উন্নয়ন করতেছেন, দেশের স্বার্থে আপনি নিজের জীবন দান করতেও পারেন। তো সেক্ষেত্রে সরকার আপনাকে ঝুঁকি ভাতাও দিবে, এবং যত সুযোগ সুবিধা আছে পেনশন থেকে শুরু করে সরকারি সব কিছুই আপনি পাবেন ইনশাল্লাহ। ওকে, 2 নম্বর বিষয় যেটা তা হচ্ছে প্রমোশন অন্যান্য চাকরির চেয়ে অনেক বেশি স্মুথ এখানে। ওকে, আর 3 নম্বর যেটা তা হচ্ছে যেহেতু আপনি একরকম পুলিশ অ্যাক্টিভিটিস আপনার মধ্যে থাকবে, সেক্ষেত্রে সামাজিকভাবে কিন্তু আপনি অনেক সম্মানের অধিকারী হবেন। এখন বলতে পারেন যে স্যার এখন তো পুলিশকে মানুষ সম্মান দেয় না। দেখুন, যে ভালো সে যে পেশাতেই থাকুক না কেন তার সম্মান থাকে। বুঝতে পেরেছেন? আপনি পুলিশ যে সবাই খারাপ তা তো না। ওকে, যারা ভালো তাদেরকে মানুষ ভালোই জানে, এবং পুলিশের ভিতরে মানে বলতে পারেন যে আপনি 30% বা 40%, বা আমি 30%ই ধরি, খারাপ আছে, অনেক খারাপ, এদের কারণে পুরো ডিপার্টমেন্টের দোষ হয়। এখন আপনার যে ডিপার্টমেন্ট, সেখানে দেখা যাবে তো মাদক যাতে কেউ মাদক গ্রহণ না করে বা চোরাচালানি না করে, এই নিয়ে কাজ। তো সেক্ষেত্রে আপনার তো মানে কি বলে সম্মান হানি হওয়ার তো কোনো কারণই আমি দেখি না। বুঝতে পেরেছেন? আপনার জন্য মর্যাদা অল টাইম থাকবে, সামাজিক মর্যাদার মধ্যেই আপনি থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গেল এটা। এবার আসেন অসুবিধা। দেখুন, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ডেই কাজ করতে হয়, তো ঝুঁকির কথা যদি বলি, ঝুঁকি নিয়ে কাজগুলো করা লাগে বলেই যে কোনো সময় আপনি মারাও যেতে পারেন। এই সব অভিযানে কিন্তু দেখা যায় অস্ত্রের ব্যবহারও হয়, সেই সব অস্ত্র আপনাকেও চালাতে হতে পারে, তারাও আপনার উপরে চালাতে পারে। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা আছে, এই একটা বিষয়। যদিও জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে, কিন্তু তারপরও ঠিক আছে, মৃত্যু আসলে কেমন, আমরা টিকিট কেটে নিজের মৃত্যুর কাছে চলে যাই, আসলে মৃত্যু যখন আসবে তখন তো যাবোই, তাই না? সেটা হতেই পারে, এটা নিয়ে এমন কিছু নয়। যে বাসে যেমন যায়, যারা বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যান, তারা তো টিকিট কেটেই গেছেন, তাই না? আচ্ছা, আর হচ্ছে ফিল্ডেই যেহেতু কাজ করতে হয়, তো সেক্ষেত্রে 90% সময় দেখা যাবে আপনার মানসিক অস্বস্তি, শারীরিক অস্বস্তি লেগেই থাকবে। এটা একটা বিষয়, ফিল্ডের চাকরিগুলো এরকম হয়। সবচেয়ে বড় যে অসুবিধা তা হচ্ছে দ্বিতীয় যেটা এবং শেষ যে অসুবিধা তা হচ্ছে ওভারটাইম লেগেই থাকে। তার মানে আপনি আপনার যে অফিস টাইম সেটা তো আছেই, এর পাশাপাশি দেখা যাবে যে আপনাকে অনেক মামলা তদন্ত করতে যে বা তথ্য সংগ্রহ করতে যে আপনাকে ওভারটাইম খাটতে হচ্ছে। বুঝতে পেরেছেন? এক নাগারে কেটে যাচ্ছেন আপনি, এটা লেগেই থাকবে। এবং ছুটি ছাটা কম, আবার এমনও হতে পারে আপনি ছুটি নিলেন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো অভিযান পরিচালনা করবেন বলে তারা মনস্থির করে ফেলেছেন এবং তারা ডেট ফিক্স করে ফেলেছেন, তখন কিন্তু আপনাকে ছুটি ভেঙে আপনাকে চলে আসতে হবে। বুঝতে পেরেছেন? যেটা আপনি একেবারে রুট লেভেলের
মানে তাদের সহযোগী। সো আপনাকে থাকতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, গেল। এবার আসি শেষ আর একটা বিষয়, যদিও মানে এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। অন্যান্য পদের কথা যখন আমি আলোচনা করেছি এভাবে সেমভাবে, সেখানে এখানেই শেষ করে দিয়েছিলাম আমি। কিন্তু এই চাকরিটা যেহেতু ব্যবহারিক আছে এবং ব্যবহারিকটা একটু ভিন্ন রকম ব্যবহারিক, তাই আমি ব্যবহারিকটা নিয়েও একটু কথা বলতে চাচ্ছি। একটু খেয়াল করেন, পুলিশ বা সেনাবাহিনীর মতন এখানে ওই রকম দৌড়, পুশ বা লং জাম্প বা পুশ আপ যেটাই বললাম আর কি, এই ধরনের এইগুলা এখানে লাগবে না, বা লাগলেও হালকা পাতলা, এর জন্য আপনাকে বাদ দিবে না, বুঝছেন, আহামরি কিছু লাগবে না। তবে মেডিকেল ও ফিজিক্যাল যে ভেরিফিকেশান, এই জিনিসগুলোতে আপনাকে ঠিকঠাকভাবে পাশ করতে হবে। ওকে, ফিজিক্যাল ভেরিফিকেশান কোনগুলো? ওই যে প্রথমে যেগুলো বলেছিলাম যে যোগ্যতাগুলো, বুকের মাপ এতটুকু, ওজন এতটুকু, আপনার দেখা যাচ্ছে আপনার উচ্চতা এতটুকু, এগুলো একেবারে ঠিকঠাক দিতে হবে। আপনি ইচ্ছা মতো বানাই দিলে হবে না, বুঝছেন, বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, এগুলো ঠিকঠাক তারা চেক করবে। ওকে, প্লাস তারা দেখবে যে আপনি দৌড়ালে হাঁপায় যান কিনা, বা দেখা যাচ্ছে যে আপনি মানে ওকে কি বলে, যখন আপনার দৃষ্টিশক্তির মানে পরীক্ষা আসবে তখন আপনি ঠিকঠাকভাবে দেখতেছেন কিনা। ঠিকঠাকভাবে না দেখলে আপনাকে শ্যুট করতে বলবে একজনকে, আপনি শ্যুট করলেন আরেকজনকে, ভাই এটা তো হলো না, তাই না? আচ্ছা, প্লাস এই যে যখন দৌড়াচ্ছেন বা হাঁটতেছেন তখন আপনার হাঁটু জোড়া লেগে যাচ্ছে কিনা, একটার সাথে একটা বাড়ি খাচ্ছে কিনা, বা আপনার ফ্ল্যাট ফুট, বা শরীরে বড় কোনো ত্রুটি আছে কিনা, যে ত্রুটিগুলো আপনাকে আপনার কর্মক্ষমতা কমিয়ে দিবে বা আপনার কর্মদক্ষতা কমিয়ে দিতে পারে, এই জিনিসগুলো সবই তারা চেক আপ করবে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলেই আপনি এই ব্যবহারিকে টিকে যাবেন। তবে সবচেয়ে বড় যে টেস্ট তা হচ্ছে ডোপ টেস্ট, বা আপনি কি মানে একজন ধূমপানকারী কিনা। তার মানে আপনি যদি ডোপ টেস্টে ধরা খেয়ে যান তাহলে বিষয়টা কেমন হয় দেখেন, আপনি ওটা তো এক ধরনের মাদক, তাই না? তো আপনি মাদকের টেস্টই হচ্ছে ডোপ টেস্ট, সেখানে যদি আপনি ধরা খেয়ে যান তাহলে আপনাকে কেন নেবে? আপনি যাবেন মাদক যাতে কেউ না নেয় তার নিরাময় করতে, আপনি নিজেই মাদক সেবনকারী হবে? এটা তো হবে না, বুঝছেন কি? অনেকে দেখা যায় যে তারা মানে ধূমপান চেনে স্মোকার, কিন্তু এই চাকরিতে অনেকে চান্স পায়। কিন্তু মনে রাখবেন 2 বছর ধরে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে, তারপরে হয়তো স্থায়ীকরণ করা হবে। 2 বছরের ভিতরে আপনার আচার আচরণও তো তারা খেয়াল করবে না? কিন্তু যদি দেখে যে আপনি নিজেই এইসব মানে অতিরিক্ত ধূমপানকারী বা আপনার ভিতরে এই সব ধরনের সমস্যাগুলো আছে, তাহলে কিন্তু আপনার চাকরি পেয়েও লাভ নাই। হয়তো আপনি ওই ডোপ টেস্টের আগে হয়তো আপনি পার পেয়ে গেলেন, 3 মাসের আগে থেকে আপনি কোনো ধরনের ধূমপান করলেন না, কিন্তু আপনি তো পুরোপুরি ছাড়েন না। কিন্তু সেটা যদি এই চাকরিতে যাওয়া অবস্থায় আবার ছেড়ে দেন তাহলে কিন্তু বিপদ, মানে চাকরি পাওয়ার পরেও বিপদ আছে। তার মানে সহজ কথায় বলতে গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই চাকরিটা হচ্ছে এমনই একটা চাকরি, তা হচ্ছে একেবারে মানে সুন্দর মানুষ, ভদ্র মানুষ, এবং কোনো ধরনের কোনো মানে বদভ্যাস বা এই ধরনের খারাপ দিক থাকবে না, এই ধরনের যারা আছেন যে মানুষগুলা, এই মানুষগুলার এবং সৎ সেই মানুষগুলোর জন্যই হচ্ছে এই চাকরি। বুঝতে পেরেছেন? আমি কাউকে আবেদন করতে অনুৎসাহিত করতেছি না, কিন্তু যদি আবেদন করে ফেলেন আর যদি এই চাকরিটা আপনি পেয়ে যান এবং যদি এটা আপনার লক্ষ্য হয়, তাহলে নিজেকে একটু সুন্দর মানে সাবলীল, এবং বলতে পারেন আপনি যদি মুসলিম হন তো ইসলামিক মাইন্ডের মধ্যে নিয়ে আসুন, দেখবেন যে এই চাকরি আপনার জন্য ইজি। বুঝতে পেরেছেন? এই আর কি, এই বলতেই আমার আশা। তো আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। আপনারা আমাকে বারবার বলেছেন এই পদের কথা বলতে, এবং এই পদের সংখ্যা কিন্তু 32টা ছিল। আমি জানি না এই কথা বলেছি না, পদের সংখ্যা ছিল মোট 32টা। তো এই 32টা মানুষ আপনারা ভালোভাবে চাকরিটা পান, আমি দোয়া করি। 30শে জুন বিকেল 5টার ভিতরে আবেদন শেষ হতে যাচ্ছে, আপনারা এর মধ্যেই আবেদন করে ফেলবেন। ঠিক আছে? আর এর পরীক্ষা পদ্ধতি কি, কোন কোন জিনিস পড়তে হবে, কীভাবে কী পড়বেন, কীভাবে প্রস্তুতি নেবেন, এই নিয়ে ইনশাআল্লাহ আমি সামনে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি এবং আমার এই ফুল গাছের পক্ষ থেকে আপনাদেরকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।